পৃথিবীতে যে কয়টি আকস্মিক পরিবর্তন আমরা দেখি ভূত্বকের আকস্মিক পরিবর্তন, তার মধ্যে কিন্তু ভূমিকম্প অন্যতম। আমরা এর আগে আগ্নেয়গিরি নিয়ে কথা বলেছি সুনামি নিয়ে, যদিও বিস্তারিত জানিনি, সামনে জানবো। তবে ভূমিকম্প সম্পর্কে জানার ক্ষেত্রটি আসলে ব্যাপক। তো সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আল্লাহ রাব্বি সিমেন্স সকলকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার ক্লাসে। আমরা ভূমিরূপ পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ ল্যান্ডফর্ম সেটি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে ভূমিকম্প এবং এর সংজ্ঞা, কারণ, ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। তো এটি কিন্তু অন্যতম একটি ভূ আলোড়ন যেটি আকস্মিকভাবে পৃথিবীতে হয়ে থাকে। তো সেটির রূপটি কেমন বা এর ভেতরে আর কি কি মেকানিজম কাজ করে সেটি নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো ভূমিকম্প, তোমরা চিত্রে যেমনটি দেখতে পাচ্ছ যে রাস্তা ভেঙে গিয়েছে, বাড়িঘর ভেঙে গিয়েছে। সাধারণত এই যে ভূ আলোড়নটি কিন্তু পুরো পৃথিবীর উপর একটি ধ্বংসযজ্ঞ চালায়। তো এটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলা যায় পৃথিবীর আকস্মিক পরিবর্তন সময়ের মধ্যে আমরা আগ্নেয়গিরি, সুনামি নিয়ে আলাপ করেছিলাম, এবং এগুলোর সাথে কিন্তু ভূমিকম্প অন্যতম। এবং এটির কিন্তু নির্দিষ্ট কোনো টাইম থাকে না বা কোনো পূর্বাভাসও দেওয়ার মতো অবস্থা থাকে না যে ভূমিকম্প হবে। এবং এটি হওয়ার পর আমরা যে ধরনের রেসপন্স দেখি, এটি হওয়ার যে ফিডব্যাকটি, সেটি কিন্তু ভয়াবহ। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়, এবং সেটি সামলাতে কিন্তু যে কোনো দেশের জন্য সেটি কঠিন হয়ে পড়ে। তো পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনে কিন্তু ভূমিকম্প একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অর্থাৎ পৃথিবীতে এই যে আমরা বিভিন্ন সুনামি দেখি, এটির পিছনে ভূমিকম্পের কারণ থাকতে পারে। পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের পর্বত দেখতে পারি, এটির পিছনে ভূমিকম্পের একটি হাত থাকতে পারে। কিংবা নদীর গতিপথ বদলে যাওয়া দেখি, এটির পিছনে ভূমিকম্পের হাত থাকতে পারে। তো ভূমিরূপ পরিবর্তনেও যে ভূমিকম্প উল্লেখযোগ্য এবং অন্যতম প্রমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা কিন্তু বলাই বাহুল্য। তো ভূমিকম্পের মাধ্যমে যেটা বলছিলাম, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে, পর্বত বা মালভূমি সৃষ্টি হতে পারে। ইভেন আমরা দেখেছি যে একটি ভূমিকম্পে আমাদের যে ব্রহ্মপুত্র নদ, সেটির গতিপথ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটি কিন্তু একদম আমাদের দেশের ঘটনা, যার ফলে যেখানে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়। তো এখন যদি আমরা দেখি যে ভূমিকম্প আসলে কি, তো মূলত অভ্যন্তরে কোনো কারণে তাপ বা চাপের তারতম্যজনিত। অর্থাৎ আমরা তো দেখে এসেছি যে পৃথিবীর ভিতরে বিভিন্ন ধরনের গলিত পদার্থ থাকে, যেখানে আমরা একটি তাপ ও চাপের বিভিন্ন হ্রাস বৃদ্ধি দেখতে পারি বিভিন্ন সময়ে। তো এই কোনো কারণে যদি দ্রুত বিপুল পরিমাণ শক্তি পৃথিবীর পৃষ্ঠে উন্মুক্ত হয়ে যায়, সেটিকে আমরা ভূমিকম্প বলবো। এবং এই শক্তিটি কিন্তু প্রবল ঝাঁকুনি কিংবা কম্পনের সৃষ্টি করে পুরো সারফেসের মধ্যে। ধরো আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রে এই যে অংশটি দেখছো, আমি যদি একটি কলম নেই, এই যে এই অংশটিতে ধরো কোনো একটি এই অংশ থেকে কোনো একটি ভূকম্পনের সৃষ্টি হলো। ধরো এই অংশের যে ফাটল, সেই অংশের ফাটল ধরো এই প্লেটটির নিচে নেমে গিয়েছে, যে কোনো কারণে হতো তাপ বা চাপের একটি তারতম্যজনিত একটি কিছু না কিছু হয়েছে। তো যেখান থেকে এই শক্তিটি উন্মুক্ত হচ্ছে, সেটিকে আমরা বলছি ফোকাস কিংবা কেন্দ্র। এরপর এই ঠিক কেন্দ্রের উপরে ভূপৃষ্ঠের যে বিন্দুটি, ঠিক কেন্দ্র থেকে উপরে, কেন্দ্র তো পৃথিবীর অভ্যন্তর থেকে সৃষ্টি হচ্ছে, এই কেন্দ্রের ঠিক উপরের যে অংশটি ভূপৃষ্ঠে রয়েছে সেটিকে আমরা বলছি এপিসেন্টার কিংবা উপকেন্দ্র। তো কেন্দ্র এবং উপকেন্দ্রের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো ভূমিকম্প সৃষ্টির জন্য কিন্তু এক ধরনের তরঙ্গকে আমরা দায়ী হতে দেখি। তো এর উৎপত্তি স্থল থেকে, অর্থাৎ যেখান থেকে এটি শুরু হয়, অর্থাৎ কেন্দ্র থেকে, এটি কিন্তু দেখো তোমরা এই রিং এর মাধ্যমে দেখো, এটি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে, এবং চারদিকে ছড়িয়ে পড়ে বলে আমরা এক ধরনের তরঙ্গ কিংবা ঝাঁকুনি কিংবা কম্পন কিন্তু অনুভব করতে পারি। তো ভূমিকম্পের সৃষ্টির যে স্থল, এটিকে আমরা বলছি কেন্দ্র।
এবং বা ইংরেজিতে ফোকাস এবং কেন্দ্র থেকে লম্বালম্বিভাবে উপরে ভূপৃষ্ঠে যে বিন্দুটি রয়েছে, এই ভূপৃষ্ঠের উপরিস্থ বিন্দুটিকে আমরা বলছি উপকেন্দ্র বা এপিসেন্টার। তো ভূমিকম্প কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণত এর শক্তি কমতে থাকে, অর্থাৎ কেন্দ্র থেকে ধরো কেন্দ্রের নিকট যে সকল স্থান থাকে, এই সকল স্থানে যে পরিমাণ কম্পন অনুভূত হবে, ভূমিকম্প থেকে যখনই স্থানটি দূরে হয়ে যাবে তখন কিন্তু সে পরিমাণ কম্পন আমরা দেখতে পারবো না। যেমন আমরা মাঝে মাঝে বাংলাদেশে মৃদু ভূকম্পন অনুভূত করি এবং আমরা শুনি খবরে যে এই ভূকম্পনের কেন্দ্র ছিল মেঘালয়ে যে পরিমাণ ঝাঁকুনি মানুষ উপলব্ধি করতে পেরেছে, ফিল করেছে, সে পরিমাণ ঝাঁকুনি কিন্তু আমরা ফিল করতে পারবো না। এই জন্য বলা হয়ে থাকে ভূমিকম্প কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূকম্পন শক্তি কমে যায়। তো এর কেন্দ্রর প্রকারভেদ রয়েছে, আরো বিভিন্ন ধরনের জিনিস আমরা ভূমিকম্প সম্পর্কে জানবো। তবে আজকের ভিডিওতে আমরা সাধারণত একটি বেসিক ধারণা যদি নিই ভূমিকম্প সম্পর্কে, তাহলে বলা যায় পৃথিবীর অভ্যন্তর ভাগ কোনো কারণে কেঁপে ওঠাকে সাধারণত আমরা ভূমিকম্প বলতে পারি। এবং আশা করি ফোকাস এবং এপিসেন্টার কেন্দ্রের মেকানিজমটি তোমরা ক্লিয়ার হয়েছ। কজেস অফ আর্থকোয়াক বা ভূমিকম্পের কারণ যদি আমরা দেখি, প্রথম কারণ হিসেবে আমরা দাঁড় করাতে পারি পাঁচ সমূহের সংঘর্ষকে। অর্থাৎ ভূমিকম্পের অন্যতম একটি কারণ থাকে হলো পাঁচ সমূহের সংঘর্ষ। কেমন সেটি? ধরো পৃথিবীর অভ্যন্তরে আমরা জানি বড় পাঁচ সমূহ পরিচলন স্রোতের মাধ্যমে কিন্তু অবিরত চলাচল করা, অর্থাৎ মুভেবল অবস্থা রয়েছে। পাঁচ সমূহ কিংবা প্লেটগুলো কিভাবে মুভেবল অবস্থায় থাকে, এটি যদি কেউ না জেনে থাকো, আমরা বলে রাখি এই সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায়ের শুরুতে আলোচনা করেছি, তবুও বলছি যে পৃথিবীর অভ্যন্তরে যে গলিত পদার্থগুলো আমরা দেখি সেটির একটি পরিচলন স্রোত সৃষ্টি হয়, যার ফলে উপরের যে প্লেটগুলো থাকে এগুলো মুভেবল অবস্থায় থাকে। তো এই চলমান পাতসমূহের যে বাউন্ডারিগুলো আমরা প্লেট বাউন্ডারি সম্পর্কে পড়েছি, এই বাউন্ডারি গুলো কিন্তু অত্যন্ত ক্রিয়াশীল অবস্থায় থাকে এবং পাতসমূহের এই চলাচল ভূ অভ্যন্তরের কিন্তু চ্যুতি বরাবর, অর্থাৎ যে জায়গায় যে অঞ্চলটিতে আমরা ফ্রন্ট লাইন দেখতে পারি, এই চ্যুতি বরাবর কিন্তু হয়ে থাকে এবং এই অংশগুলো কিন্তু প্রবল ভূমিকম্প সংঘটিত হয়। তো এই সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আমরা আলোচনা করি, তাহলে ইলাস্টিক রিবাউন্ড থিওরিটি আমরা কিন্তু আলোচনা করতে পারি, যে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তো এই ইলাস্টিক রিবাউন্ড থিওরিটি আমরা 1906 সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ H.F. রেইড সান ফ্রান্সিসকো শহরের সংঘটিত একটি ভূমিকম্পের উপর গবেষণা করে এই মতামতটি বা ইলাস্টিক রিবাউন্ড তত্ত্বটি কিন্তু দিয়েছিলেন তিনি। এবং এই তত্ত্বের মাধ্যমে আমরা দেখতে পারি যে ভূমিকম্পের যে একটি চ্যুতি বিদ্যমান থাকে, সেখানে আসলে এটির মেকানিজমটি কিভাবে হয়ে থাকে। তো এই তত্ত্বে কিন্তু এই ইলাস্টিসিটি একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, অর্থাৎ এই যে মতবাদটি ইলাস্টিক রিবাউন্ড থিওরি কিংবা ইলাস্টিক রিবাউন্ড তত্ত্ব নামে আমরা চিনে থাকছি, এখানে কিন্তু ইলাস্টিসিটি ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটিও জেনে রাখো যে সান ফ্রান্সিসকো শহরের সংঘটিত একটি ভূমিকম্পের উপর গবেষণা করে কিন্তু এই থিওরিটি দেওয়া হয়েছে। ইলাস্টিসিটি সম্পর্কে যদি একটু বলি, স্থিতিস্থাপকতা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া যদি দেওয়া থাকে, যে ধরো এটি একটি পেন্সিল, একটু বড় করে আঁকি, এটি একটি পেন্সিল, এবং এই স্থিতিস্থাপকতা কিংবা ইলাস্টিসিটি এটি কিন্তু প্রায় পদার্থের বস্তুর একটি ভৌত ধর্ম আমরা বলতে পারি। ধরো এই পেন্সিলটিকে যদি তুমি দুই পাশ দিয়ে চাপ দাও, দেখবে পেন্সিলটি উপরে যেতে থাকবে, হঠাৎ করে মাঝখানের অংশে কিন্তু ভেঙে গিয়ে নিচে নেমে আসবে। অর্থাৎ এই যে পেন্সিলটিকে আমরা চাপ প্রদান করে বল প্রয়োগ করে এর একটি বিকৃতি ঘটানোর চেষ্টা করলাম এবং পেন্সিলটি কিন্তু বিকৃত হয়ে গেল। তো এই বিকৃত হয়ে যাওয়ার পর এই যে বলটি যখন আমরা সরিয়ে নিলাম, এটি যখন একদম
অতিক্রম করলো তখন কিন্তু পেন্সিলটি আবার নিজের জায়গায় ফিরে আসলো। এটি যদি আমরা একটি বেলুন দিয়ে বুঝাই, ধরো এটি একটি বেলুন, ধরো আমরা যদি এখানে একটি কাঠি দিয়ে বেলুনে ধাক্কা দিয়ে দেখবে এই অংশটি কিছুটা দেবে যাবে। দেবে যাওয়ার পর কি হবে, আমরা যদি এই যে এই কাঠিটি বল প্রয়োগ করার পর কিন্তু এই স্থানে একটি বিকৃতি ঘটলো, এই অংশটি দেবে গেল, আমরা যদি কাঠিটি সরিয়ে নেই তখন কি হবে, বেলুনটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই যে বল প্রয়োগের ফলে কোনো বস্তু বিকৃত হয়ে গেল এবং বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসলো, এই যে আগের অবস্থানে ফিরে আসার যে সক্ষমতা, এটিকে আমরা বলছি ইলাস্টিসিটি কিংবা স্থিতিস্থাপকতা। আমি যদি এই চিত্রে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরো এই চিত্রে এই অনুযায়ী এই চ্যুতিরেখা বরাবর বল প্রয়োগ করা হচ্ছে এবং আমরা দেখছি যে দ্বিতীয় চিত্রে, অর্থাৎ এই পাশের যে অংশটি সেটি একদম নিচের দিকে সরে আসছে, এই পাশের অংশটি একদম উপরের দিকে চলে যাচ্ছে। তো এই অংশটি থেকে যখন এই অংশটি যখন একদম ভেঙে যায় তখন দেখা যায় এই যে এই অংশটি, এটি কিন্তু একদম আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য একটি অবস্থান নিল এবং এটি আরেকটি অবস্থান নিল। এই যে ইলাস্টিসিটি, সেটি আমরা ভূমিকম্পের অন্যতম একটি কারণ হিসেবে এইচ রেইডের গবেষণায় দেখতে পারি। যেমন আমরা যদি একটু দেখি এই চিত্রটি, যে ভিডিওটি দেখো, এই অংশ থেকে বল প্রয়োগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি এই অংশে বিকৃতি ঘটছে এবং বিকৃতি ঘটে যাওয়ার পর বল যখন অবমুক্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন কিন্তু এই যে চারদিকে একটি তরঙ্গ ছড়িয়ে পড়লো। আমরা যদি আবার ভিডিওটিতে দেখি যে স্ট্রেস যখন বল যখন আমরা প্রয়োগ করতে থাকলাম এই অংশগুলোতে বিকৃতি ঘটছে এবং বল যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আমরা দেখতে পারলাম একদম একটি নতুন অবস্থায় ফিরে গেল। অর্থাৎ এই যে দুটি অংশকে আমরা আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য বল প্রয়োগ করার পর আগের অবস্থায় ফিরিয়ে নিলাম, এটিকে আমরা ইলাস্টিক রিবাউন্ড থিওরি হিসেবে পরিচিত করে থাকি। দেখা যায় কোনো চ্যুতি বা ফাটল বরাবর ভূ আলোড়নজনিত পীড়নের কারণে উভয় পাশের যে শিলা, ধরে নিলাম ধরো এই অংশটি, একটি যদি কলম নিয়ে থাকি আমরা, ধরো উভয় পাশের শিলা বহু বছর ধরে ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। তো এই বেঁকে যাওয়ায় কিন্তু এখানে একটি ইলাস্টিসিটির জন্ম নেয়, একটি স্থিতিস্থাপক শক্তির জন্ম নেয়, যেমনটি আমরা ভিডিওতে দেখেছিলাম। বহু বছর ধরে বেঁকে যাওয়ার ফলে এই অংশে একটি ইলাস্টিসিটি কিংবা স্থিতিস্থাপক শক্তির জন্ম নিতে থাকে। শেষ পর্যায়ে বাঁকের পরিমাণ যখন শিলার সহনশীলতাকে, যেটিকে আমরা পীড়ন বলি, সেটিকে যখন ছাড়িয়ে যায়, ধরো আমরা যে বলি থ্রেশহোল্ড, যে পর্যন্ত আসলে এটি সহ্য করার ক্ষমতাটি থাকে, সেটি যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু শিলার সামনের অংশ এবং গোড়ার অংশে ভাঙন দেখা যায়। ঠিক এই অংশে আমরা যখন মাঝের অংশে দেখলাম যে আস্তে আস্তে আমরা যখন বল প্রয়োগ করছি, এখানে কিন্তু স্থিতিস্থাপক শক্তি, এই যে লাল রঙের দেখো, জমা হতে থাকছে বা সঞ্চিত হতে থাকছে এবং এটি যখন সহনশীলতাকে ছাড়িয়ে গেছে তখন কিন্তু সামনের অংশ এবং পরে গোড়ার দিকের তখন কিন্তু এই অংশটি মানে একদম ভেঙে গেল, এর একটি বিকৃতি ঘটলো। অর্থাৎ এই যে ফিরে আসার যখন টেন্ডেন্সিটি আমরা লক্ষ্য করলাম, এই যে দেখো মাঝের চিত্রে তারা কিন্তু পরস্পর নিজের জায়গায় ফিরে আসতে চায়, এই যে টেন্ডেন্সিটি, এটি কিন্তু স্থিতিস্থাপক শক্তির জন্য হয়ে গেল। আমরা যদি এখানে আরেকটি চিত্র দেখি, ধরো এই পাশে দুটি প্লেট এবং এটি মাঝখানে বরাবর আমরা ভেঙে যেতে দেখলাম। আমি যদি ভিডিওটি আরেকবার দেখাই, ধরো আস্তে আস্তে দুই পাশে এটি বিকৃতি ঘটাচ্ছে এবং স্থিতিস্থাপক শক্তি যখন সঞ্চয় হয় তখন দেখলাম দুটি একদম নিজের জায়গায় ফিরে গেল। যেমন আমরা রাবারে যখন আমরা টান দেই, রাবারে টান দিলে আমরা যেমন দেখি, ঠিক তেমনি ভাবে কিন্তু আগের অবস্থায় ফিরে গেল। তেমনি ইলাস্টিক রিবাউন্ড থিওরিও কিন্তু স্থিতিস্থাপক ধর্মের জন্য পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়। যখনই এই ধরনের ইলাস্টিসিটি জন্ম হয় তখনই কিন্তু আমরা দেখতে পারি যে ভূকম্পনের যে চ্যুতি বরাবর তাদের এই যে দুটি শিলা, সেটির অবস্থানের কিন্তু একটি
বিকৃতি ঘটে। এর ফলে ফাটল বরাবর যে শিলা এটি পিছলে যায় এবং তাৎক্ষণিকভাবে যখন এই যে ইলাস্টিক যে শক্তিটি, স্থিতিস্থাপক যে শক্তিটি, সেটি কিন্তু মুক্ত হয়ে চারদিকে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। অর্থাৎ ধরো আমরা যদি পুকুরে একটি ঢিল ফেলি তখন দেখি মাঝখানে এই ধরনের একটি সার্কেল তৈরি হয়, আস্তে আস্তে কিন্তু পুরো পুকুরে আমরা এই ধরনের একটি সার্কেলকে ছড়িয়ে পড়তে দেখি এবং পরবর্তীতে যে এটি আস্তে আস্তে ফিনিশ হয়ে যায়। তো এরকমইভাবে এই স্থিতিস্থাপক শক্তিটি কিন্তু তরঙ্গের ন্যায় চারদিকে আমরা এভাবে ছড়িয়ে পড়তে দেখি, যার জন্য কিন্তু ভূমিকম্পের সৃষ্টিটি হয়ে থাকে। এরপর যদি আমরা দেখি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তার আগে যদি বন্ধুরা আরেকবার আমি আগের স্লাইডটি একটু রিভিউ করি, তাহলে বলি স্থিতিস্থাপক শক্তি ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে আমরা দেখতে পেলাম যে বহুদিন ধরে শিলার উপর যে চাপের সৃষ্টি হয়, যার ফলে শিলাটি একটি স্থিতিস্থাপক শক্তি সঞ্চয় করে। যেমন এটি ধরো এপাশে চলে গিয়েছে, এটিও চায় এপাশে চলে আসতে, আর এটি ধরো এই পজিশন থেকে এপাশে চলে গিয়েছে, এটিও চায় পূর্বের ন্যায় ফিরে আসতে, যার ফলে এই অংশে কিন্তু একটি স্থিতিস্থাপক শক্তি জমা হয়। যখনই এটি একদম আমরা বল সরিয়ে নেই, সহনশীলতা অতিক্রম করে ফেলে, তখন কিন্তু আমরা শিলাখণ্ডে ভাঙন দেখতে পারি এবং তখনই কিন্তু এই শক্তিটি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে বা অবমুক্ত হয়। তো এবার আমরা ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনাটি একটু দেখি। তো ভূমিকম্প সংগঠনের এই কারণটিও কিন্তু পাত সঞ্চালনের সাথে কিছুটা সম্পর্কিত। আমরা তো আগের অংশটিও দেখলাম যে ফল্টের সাথে অনেকটাই সম্পর্কিত। দেখা যায় ভূ অভ্যন্তরে বা ভূত্বকের নিচে কিন্তু আমরা ম্যাগমার সঞ্চারণ দেখতে পারি। এটি যদি পৃথিবী হয়, এর অভ্যন্তরে কিন্তু আমরা বিভিন্ন গলিত পদার্থ, যেটিকে আমরা ম্যাগমা হিসেবে চিনে থাকি, ধরো এই যে এই অংশটি, সেই ম্যাগমার সঞ্চারণ কিন্তু দেখতে পারি। তো এই ম্যাগমা কিন্তু যে চ্যুতিরেখা বরাবর সবসময় চাপ মুক্ত হওয়ার চেষ্টা করে এবং বাইরে বেরিয়ে আসতে চায়। এর মাধ্যমে কিন্তু আশেপাশের যে শিলাগুলো থাকে, এই শিলাসমূহের কিন্তু বিকৃতি ঘটে এবং এই বিকৃতি বা বিচ্যুতি থেকে কিন্তু আমরা ভূমিকম্প সংগঠন দেখতে পারি। সেটি কিভাবে দেখি, ধরো এখন যদি একটু যাই, যেমন ভূ আন্দোলন। পৃথিবীর ভিতরের যে উত্তপ্ত ভাগ, এই অন্তর্ভাগ কিন্তু ক্ষণিকের জন্য স্থির নয়। এই যে ভিতরে এত উত্তপ্ত জিনিসপত্র, এই উত্তপ্ত অভ্যন্তরভাগ কিন্তু সর্বদা কোনো না কোনো ভাবে কিন্তু আন্দোলিত হচ্ছে। তো এই সমস্ত আন্দোলনের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই এই যে ভূপৃষ্ঠের উপর। ধরো এটি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ এবং এই আন্দোলনের প্রভাব কিন্তু সরাসরি আমরা ভূপৃষ্ঠের উপর দেখি এবং ভূ আন্দোলনের প্রভাবটি কিন্তু আমরা সেটি ধীর গতিতে হোক আবার আকস্মিকভাবে হোক, আমরা কিন্তু দুইভাবেই দেখতে পাই। তো এগুলো কিন্তু ভূমিকম্পের অন্যতম কারণ হিসেবে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। তো এই যে ভূমিকম্পের অন্যতম সর্বপ্রধান কারণ কিন্তু পৃথিবীর অভ্যন্তরে ভূ আন্দোলনের যে বিভিন্নভাবে আলোড়িত হচ্ছে, বিভিন্নভাবে আন্দোলিত হচ্ছে, পৃথিবীর উপর চাপ প্রদানের চেষ্টা করছে, কোথাও সেই চাপের কম বেশি হচ্ছে, সব সময় যে পৃথিবীকে উপরের দিকে পুশ করে বেরিয়ে আসতে যাচ্ছে, এই যে ভিতরের এতগুলো জিনিসকে মেনটেন করে কিন্তু আমাদের উপরের ভূপৃষ্ঠকে থাকতে হয়, যার জন্য আমরা সবসময় বলে থাকি আর্থ কিন্তু কখনোই স্টেবল কিছু না, এটি সবসময় আনস্টেবল একটি অবস্থায় থাকে। তো ভূগর্ভস্থ বাষ্পের কথা যদি বলি, ধরো নানা কারণে, যেহেতু ভিতরে কোনো পদার্থ গলিত অবস্থায় রয়েছে, নানা কারণে পৃথিবীর অভ্যন্তরে কিন্তু ভূগর্ভে কিন্তু বাষ্পের সৃষ্টি হতে পারে। তো কোনো কারণে ভূপৃষ্ঠের চাপ যখন কমে যায়, তখন এই যে ভিতরের শিলা স্তর যখন তরল অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ লিকুইড হয়ে যায়, এবং আমরা দেখি সেগুলো ম্যাগমা অবস্থায় থাকে। এই লিকুইড হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর বাষ্পেরও সৃষ্টি হয়। ধরো তুমি যখন একটি মাখনকে চুলায় ঢালো, এটি যখন লিকুইড অবস্থায় হয়ে যায় তখন কিন্তু আমরা দেখি সেটি বাষ্পের সৃষ্টি করে। সেম অবস্থাটি আমরা পৃথিবীর অভ্যন্তরেও কিন্তু দেখতে পাই। এই ভূগর্ভের যে বাষ্পের পরিমাণ, এটি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং পৃথিবীর অভ্যন্তরে কিন্তু একটি প্রবল ধাক্কা দিতে থাকে। এই সকল ধাক্কার কারণে কিন্তু ভূমিকম্প অনুভূত হতে পারে এবং এই বাষ্প কিন্তু ধরো পৃথিবীর উপরের কোথাও আমরা হার্ড রক দেখি, কোথাও সফট রক দেখি, এই বাষ্প কিন্তু পৃথিবীর উপরের যে দুর্বল অংশগুলো থাকে বা বিভিন্ন ধরনের ফাটল আমরা দেখতে পাই, এই ফাটলগুলো থেকে উন্মুক্ত না হওয়া পর্যন্ত কিন্তু এই ধাক্কাটি দিতেই থাকে। ধরো আমি যখন একটি
চুলার মধ্যে কিছু গরম পানি দিয়ে একটি পাত্রকে ধরো ঢেকে রাখলাম, এবং যতক্ষণ না, যখনই দেখবে এই পানিগুলো গরম হওয়ার সৃষ্টি হলো এবং বাষ্প তৈরি হলো, তখন কিন্তু এই যে উপরের যে পাত্রটি এটি কিন্তু সে কি হয়ে যাবে, অনেকটা কাঁপাকাঁপি করবে। ঠিক এই অবস্থায় কিন্তু আমরা ভূগর্ভস্থ বাষ্পের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি, এবং এই কারণে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। তো এরপর আমরা দেখি ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি পেল, অর্থাৎ নানা কারণে যেহেতু ভিতরে যে আনস্টেবল অবস্থাটি থাকে, এই চাপ কিন্তু বৃদ্ধি পেতে থাকে, এবং কোনো কোনো নিম্ন স্থানে আমরা দেখি ক্রমাগত পলি সঞ্চিত, ধরো এটি একটি অংশ, এই অংশে ক্রমাগত কোনো পলি সঞ্চিত হলো এবং এই অংশের পুরুত্ব সেটি অনেক বেড়ে গেল, এবং দেখা যাবে সেই অংশ কিন্তু চাপের সৃষ্টি, সেই অংশ কিন্তু নিচে পুরুত্বটি বেড়ে যাওয়ার কারণে পূর্বের যে চাপ সে প্রদানের ক্ষমতা, তার থেকে চাপ প্রদানের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ চাপ কিন্তু বহুলাংশে বৃদ্ধি পাবে, এবং ওই পাললিক শিলাস্তর যখন নিচের দিকে অবনমিত হবে, তখন শিলাস্তরের অবনমনের সময় কিন্তু ভূ অভ্যন্তরে আমরা ধরো এই অংশে আমরা দেখতে পেলাম পুরুত্বটি অনেক বেড়ে গেল, এবং এই অংশ যখন চাপ প্রদান করবে ভিতরে, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু সেই চাপটি আলোড়িত হবে। এর ফলে কিন্তু চারদিকে ভূমিকম্প অনুভূত হতে পারে, এমনকি ভিতরের যে ম্যাগমা স্তর রয়েছে, সে ম্যাগমা যখন চাপটি ফিল করবে, তখন কিন্তু আশেপাশের যখন নরম শিলা বা ফাটল থাকবে সেই অংশগুলো থেকে বেরিয়ে আসতে চাবে, তখন কিন্তু এই ধরনের ভূকম্পন আমরা অনুভূত হতে দেখব। তো বুঝতেই পারছো, ভূপৃষ্ঠের বাষ্প, ভূপৃষ্ঠের চাপ কিন্তু এই ভূমিকম্পের অন্যতম একটি কারণ হিসেবে আমাদের সামনে কিন্তু ধরা দিল, যেখানে শিলাস্তরের অবনমনের সময় ভূ আলোড়নের যে সৃষ্টি হয় এবং সেই ভূ আলোড়নটিকে আমরা পার্শ্ববর্তী এলাকাসমূহতে ছড়িয়ে পড়তে দেখি। এরপর যদি দেখি ভারসাম্যের ব্যাপারটি, তো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে কিন্তু শিলাস্তরে ভারসাম্য রক্ষার জন্য ভূকম্পন কিন্তু হতে পারে। ধরো এই অংশটি এভাবে রয়েছে, তো এই অংশে হয়তো ধরো এটি হচ্ছে একটি ল্যান্ড, এবং এই অংশে ধরো কোন একটি শিলা এভাবে রয়েছে, তো এই অংশ যে পরিমাণ চাপ ফিল করছে, এই অংশ কিন্তু সে পরিমাণ চাপ এর উপর নেই, তখন দেখা যায় আস্তে আস্তে এই অংশটি ফাটলের সৃষ্টির ফলে এই অংশকে আমরা নিচে ভেঙে পড়তে দেখি, এবং এই যে সব সময় এই যে এই অংশে যে চাপটি ছিল বেশি চাপ, সেটি কিন্তু সে চেষ্টা করলো তার পার্শ্ববর্তী যে অংশ সেটিতে ছড়িয়ে দেওয়ার, এবং এর মাধ্যমে কিন্তু পৃথিবীতে কোনো স্থানে আমরা যদি শিলা স্তরে দেখতে পারি অধিক পরিমাণ চাপ বৃদ্ধি পায়, সেটি কিন্তু চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এক ধরনের ব্যালেন্স করার চেষ্টা করে। তো শিলা স্তরের চাপ বৃদ্ধি পেলে তার নিচে অবনমিত হয়, এবং মানে ঠিক এভাবে না, আমি একটি উদাহরণ বা একটি ইমাজিনেশন এক্সাম্পল তোমাদের দিলাম। তো অন্তঃস্তরের উপর ভারসাম্য রক্ষার জন্য আমরা দেখি পার্শ্ববর্তী যে শিলা স্তর সেটি দেখা যায় উপরে উত্থিত হয়, বা অনেক সময় নিচেও কিন্তু নেমে যেতে পারে। তো এই প্রক্রিয়ায় কোনো পর্যায়ে কিন্তু হঠাৎ ভূমিকম্প অনুভূত হতে পারে, অর্থাৎ কোনো স্থানে এভাবে হয়তো একটি শিলার উপর রয়েছে, দেখা গেছে এই অংশে প্রচুর চাপ প্রদানের ফলে এই অংশটি ভেঙে গেল, তখন এই যে যেমন আমরা এইচ.ই. রেইডের থিওরি দেখলাম, তো ইলাস্টিক রিবাউন্ড থিওরি, তখনও কিন্তু এই ধরনের ভারসাম্য রক্ষার জনিত কারণে কিন্তু এক ধরনের আমরা দেখতে পাই চারদিকে এই ভূকম্পন তরঙ্গটি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। তো এরপর যদি আমরা দেখি যে শিলাচ্যুতি, এর মাধ্যমেও কিন্তু আমরা ভূমিকম্পের একটি কারণ দেখতে পাই। এছাড়া ভূগর্ভের যে আগ্নেয় পদার্থ, ভূগর্ভের যে পানি প্রবেশ করলে সেটি আবার পরবর্তীতে বাষ্পে রূপান্তরিত হয়, আগ্নেয় পদার্থের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেলে লিকুইডের পরিমাণও বৃদ্ধি পায়, এইসব কারণেও কিন্তু আমরা ভূমিকম্প হতে দেখতে পারি, এবং সেগুলো কিন্তু একটু আগের যে মেকানিজমটি আলাপ করলাম সেই মেকানিজমে হয়ে থাকে। তো শিলাচ্যুতিতে উচ্চ যে পার্বত্য অঞ্চলগুলো আমরা দেখতে পাই, এর মধ্যে দেখা যায় ফাটল বা ভাঙন দেখা দিলে উচ্চ স্থান থেকে দেখা যায় প্রচন্ড পরিমাণ শিলা ল্যান্ডস্লাইড গুলো হয়ে থাকে বা নিচে পতিত হয়। তখন এই পার্বত্য অঞ্চলের এই শিলাচ্যুতির ফলে যখন এই যে স্থানে পতিত হলো, সে স্থান থেকে কিন্তু চারদিকে একটি কম্পন অনুভূত হয়। তো এই প্রকাণ্ড শিলা খণ্ডগুলো যখন স্থানচ্যুত হয়ে যায় এবং সেটি যখন ভূমিতে সজোরে আঘাত করে, তখন চারদিকে তরঙ্গ উন্মুক্ত হওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পারি আশেপাশের অঞ্চলে ভূমিকম্প হচ্ছে। এরপর যদি আমরা দেখি যে পার্বত্য অঞ্চলে সাধারণত এই ধরনের শিলাচ্যুতির ঘটনাটি দেখে থাকি। এরপর যদি আমরা দেখি যে হিমানি সম্প্রপাত,
অর্থাৎ ঠিক একই একই বলা যায়, একই সেন্সে কিংবা একই মেকানিজমে দেখা যায় হিমবাহ অঞ্চলে উচ্চ পর্বতগাত্রের অংশ থেকে দেখা যায় সেটি লুজ হয়ে বিশাল পরিমাণ তুষার খণ্ডকে আমরা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসতে দেখব। এরূপ ক্ষেত্রেও কিন্তু তুষার খণ্ডের আঘাতে কিন্তু আমরা ভূমিকম্পের সৃষ্টি হতে দেখি। এটিও কিন্তু যে একটু আগে আমরা শিলাচ্যুতি বা পড়লাম, ঠিক ওই মেকানিজমে কিন্তু কাজ করে থাকে। অর্থাৎ আগেরটি আমরা শিলা স্তরের ক্ষেত্রে দেখলাম, সেটি যদি কোনো স্থান থেকে একটি অংশ থেকে শিলাচ্যুতিটি ঘটে, সেটি ধরো কি হবে, ধরো এখানে যেটি আমরা দেখার চেষ্টা করলাম, ধরো এই অংশ যে শিলাটি রয়েছে, সে শিলাটি যদি স্থানচ্যুত হয়, সেই স্থানচ্যুত হওয়ার ফলে পার্বত্য অঞ্চলে যদি এই ধরনের শিলাচ্যুতি দেখতে পারি, আমরা যে ভূমিকম্পের কারণটি বা যে মেকানিজমে দেখলাম, তেমনি কিন্তু আমরা হিমানি সম্প্রপাত কিংবা হিমবাহ অঞ্চলে কিন্তু একই মেকানিজমে ভূমিকম্পটি হতে দেখতে পারি। এরপর দেখা যায় ভূগর্ভস্থ গুহার যে ভাঙন, চুনাপাথরীয় অঞ্চলে দেখা যায় লাইমস্টোন থাকার ফলে তা সহজে পানির সাথে ক্ষয়ীভূত হয়, যেটিকে আমরা কেমিক্যাল ওয়েদারিং বলতে পারি। আমরা যখন ওয়েদারিং এর পার্টটি পড়বো তখন এটি সম্পর্কে আরো ভালো মতো জানবো। তো ভূপৃষ্ঠের নিচে কিন্তু আমরা ছোট বড় বিভিন্ন আয়তনের গুহা দেখতে পারি। তো দেখা যায় এসব গুহার যে ছাদ থাকে, এগুলো দেখা যায় ক্ষয় হতে হতে অনেক সময় দুর্বল হয়ে ভূমিতে সজোরে ধসে পড়ে এবং ওই ভূমিটি সজোরে কেঁপে ওঠে। তখন কিন্তু আমরা দেখতে পারি এই গুহার যে ছাদের ভাঙন, এটির ফলে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে আমরা ভূকম্পন হতে দেখতে পারি। তো এছাড়া আরেকটি অংশ রয়েছে, সেটা হচ্ছে বিস্ফোরণ। অর্থাৎ বর্তমানে পারমাণবিক শক্তির অধিকারী দেশগুলো প্রায়ই দেখা যায় ভূগর্ভে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকে। তারা এটিকে টেস্ট হিসেবেও অনেক সময় ঘটিয়ে থাকে। তো এইসবের প্রভাবেও কিন্তু চারপাশ কেঁপে উঠতে পারে এবং সেটি কিন্তু ভূমিকম্প হিসেবে আমরা অভিহিত করতে পারি সেটিকে। তো ভূমিকম্পের ফলাফল যদি দেখি, তো ভূত্বকে অসংখ্য চ্যুতি, ভাঁজ ও ফাটলের সৃষ্টি কিন্তু করে এই ভূমিকম্প। দেখা যায় ভূমিকম্পের দ্বারা ভূপৃষ্ঠে আমরা যখন প্রচুর পরিমাণ কম্পন দেখি, এই কম্পনের ফলে ভূপৃষ্ঠে কিন্তু অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। ধরো এই অংশে তৈরি হলো, আমরা কিন্তু ধরো এই অংশে ছোট্ট একটি ফাটল আছে, সেটি হয়তো এই অংশ থেকে আন্দোলিত হতে হতে ফাটলের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো ফাটলের দ্বারা চ্যুতি কিংবা ভাঁজের সৃষ্টি কিন্তু আমরা হতে দেখি। যেমন ধরো যখন আমরা ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষ আমরা দেখেছিলাম, তখন দুটি প্লেট যখন ধাক্কা খায়, নিশ্চয়ই সেখানে বড় ধরনের একটি ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। তো তখনও কিন্তু আমরা এই ধরনের ভাঁজের সৃষ্টি হতে দেখেছি। তো ফাটল দিয়ে অনেক সময় কিন্তু দেখা যায় ফাটলের সৃষ্টি হলে ভূ অভ্যন্তরের যে বাষ্প থাকে, বিভিন্ন কাদা বালু থাকে, এগুলো কিন্তু বাইরে নির্গত হয়। তো চ্যুতি ও ভাঁজের দ্বারাও কিন্তু অনেক সময় ভূমিরূপের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। এরপর আছে নদীর গতিপথ পরিবর্তন হওয়া, যেটি আমি বলছিলাম যে দেখা গেছে এই নদীটি হয়তো এই সোর্স থেকে সৃষ্টি হয়েছে এবং এখানে পানি সরবরাহটি করত। দেখা গেছে ভূমিকম্পের ফলে যখন স্থানচ্যুতি ঘটে থাকে, তখন কিন্তু এই অংশটির গতিপথ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় এবং নদী যেহেতু চলমান থাকে, সে নতুন একটি গতিপথে কিন্তু নিজের যাত্রাটি বা যাত্রাপথটি তৈরি করে নিতে পারে। আমরা যদি অন্য রঙের সাহায্যে একটু দেখি, দেখা গেছে এই অংশটি হয়তো আর কাজ করছে না, দেখা গেছে নদী এই অংশে এসে নতুন একটি গতিপথ তৈরি করে নিতে পারে, অন্য একটি অংশে কিন্তু নদী গতিপথটি পরিবর্তন করে নিতে পারে। এভাবে কিন্তু 1787 সালের একটি ভূমিকম্পে আমরা দেখতে পারি বাংলাদেশে যে পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথ, সেটি কিন্তু পরিবর্তিত হয়েছিল। এরপর আমরা যেটি দেখতে পারি সমুদ্র তলের উত্থান বা পতন এবং অবকাঠামোর উপর আঘাত। তো সমুদ্রের তলদেশেও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। সেখানে ওই একই মেকানিজমে, ধরো আমরা এই উপরের ল্যান্ডের চিত্রটি বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি এই অংশটি সমুদ্র, তাহলে সেখানকার যে ভূমি রয়েছে, সমুদ্রের যে ভূমি, সেটির নিচেও কিন্তু এই ধরনের উত্থান পতনটি আমরা দেখতে পারি এবং এর ফলে সমুদ্রের যে পানি রয়েছে সেটি কিন্তু উপকূলবর্তী এলাকায় খুব দ্রুত বেগে আঘাত আনে এবং বড় বড় ঢেউ সৃষ্টি করে আমরা আঘাত আনতে দেখি, যেটিকে আমরা সুনামি হিসেবে চিনে থাকি এবং সুনামি সম্পর্কেও আমরা পড়ব সামনের ভিডিওতে। এবং অবকাঠামোর উপর আঘাত তো আছেই, দেখা যায় দালান কোঠা, ব্রিজ, কালভার্ট, গ্যাস, যেমন তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ,
বিদ্যুৎ লাইন ইত্যাদি। এই চিত্রটি এখানে দিলে ভালো হতো, এই চিত্রটি এখানে দিলে ভালো হতো। যাই হোক, তো দালান কোঠা ধ্বংসের ফলে কিন্তু আমরা দেখতে পারি এখানে যে মানুষগুলো বসবাস করে তারা মারা যায়। একটি পৃথিবী কিন্তু মৃত্যুকূপে আমরা রূপান্তরিত হতে দেখি। বিভিন্ন যে সয় সম্পত্তি থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। আমরা যে ব্রিজ কালভার্টগুলো তৈরি করি সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। আর দেখা যায় কোনো কোনো অংশে গ্যাসের লাইন বিস্ফোরণের মাধ্যমে যখন এই লাইনগুলোর উপর কোনো বিল্ডিং ধসে পড়ে বা যে কোনো কারণেই হোক বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ড কিন্তু ঘটতে পারে। তো পৃথিবীতে কিন্তু বিশাল বিশাল ভূমিকম্প আমরা এই পর্যন্ত দেখেছি। 1906 সালে সান ফ্রান্সিসকো শহরের একটি ভূমিকম্প আমরা দেখেছি। এই যে শুরুর যে থিওরিটি বললাম, সে 1906 সালের সান ফ্রান্সিসকো শহরের ভূমিকম্পের উপর ভিত্তি করে কিন্তু এইচ.এফ. রেইড কিন্তু এই ইলাস্টিক রিবাউন্ড থিওরির তত্ত্বটি দিয়েছিল। এবং এছাড়া 1923 সালে আমরা টোকিওতে, 1925 সালে কোবে শহরে, 1950 সালে আসামে, 1970 সালে পেরুতেও কিন্তু আমরা বড় বড় ভূমিকম্প হতে দেখি। এবং আমরা 2015 সালে, আগের ভিডিওতে বলেছিলাম 2015 সালে আমাদের পার্শ্ববর্তী, আমাদের যে প্রতিবেশী একটি দেশ নেপালেও কিন্তু আমরা প্রলয়ঙ্কারী একটি ভূমিকম্প অনুষ্ঠিত হতে দেখি। এবং এই যে ক্ষয়ক্ষতিটি, এটি কিন্তু বিরাট একটি ক্ষয়ক্ষতি আমাদের জীবনে নিয়ে আসে। দেখা যায় ভূমিকম্পের ফলে কিন্তু ভূমি ধসের মতো ঘটনাও ঘটতে পারে। পাহাড়ি অঞ্চলে দেখা যায় ভূমি বা ল্যান্ডস্লাইড বা ভূমি ধসের ঘটনাও কিন্তু আমরা দেখতে পারবো, যেখানে এই অংশের ভূমি দেখা যায় নিচে গড়িয়ে পড়লো। তো এর ফলে কিন্তু যে মাঠ ফ্লো তৈরি হতে পারে। দেখা যায় এই অংশের ভূমি যখন নিচে গড়িয়ে পড়ে তখন সেটি কর্দম বৈশিষ্ট্য থাকার কারণে মাঠ ফ্লো বা কর্দম প্রবাহের সৃষ্টি হতে পারে। শিলাপতনের ফলেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে পারে। 1985 সালে মেক্সিকোতে এবং 1990 সালে আমরা দেখতে পারি উত্তর পশ্চিম ইরানে সংঘটিত ভূমিকম্পে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং এটি যেখানেই বড় ধরনের ভূমিকম্প দেখি সেখানে কিন্তু এই ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। হিমানি সম্প্রপাত আমরা পড়েছি, পর্বত গাত্র থেকে সংঘটিত ভূমিকম্পের ফলে বরফখণ্ড যখন নিচে পড়ে যায় তখন কিন্তু আশেপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এবং এই চিত্রে আমরা সুনামির অংশটি দেখতে পাচ্ছি। ধরো এই অংশে ভূমিকম্পটি হলো, এই অংশ তো এপিসেন্টার, এই অংশ থেকে ছোট ছোট ঢেউ দেখতে পারি, তারপর আমরা বড় বড় ঢেউয়ে দেখতে পারি উপকূলেটি আঘাত আনছে, যেটি আমরা সুনামির প্রবাহে আসলে দেখতে পারি। তো সমুদ্রের তলদেশে প্রবল পরিমাণ ভূমিকম্প সংঘটিত হলে কিন্তু এই সমুদ্র পৃষ্ঠের উপর এটি কিন্তু ব্যাপক প্রভাবটি ফেলে থাকে। এই ক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠে কিন্তু প্রচুর পরিমাণ ধ্বংসাত্মক তরঙ্গের সৃষ্টি হয়, যেটিকে আমরা সুনামি বলে থাকি। এবং এই ঢেউগুলো কিন্তু আমরা দেখতে পারি 50 থেকে 60-70 ফুট পর্যন্ত কিন্তু উঁচু হয়ে থাকে। এর ফলে সেখানকার যে জানমাল অর্থনীতি সেটা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন আমরা দেখতে পারি। তো এখন আমরা একটি কুইজে চলে যাই। তো কুইজে আমরা দেখি আমাদের জন্য কি প্রশ্নটি রয়েছে। তো আমাদের জন্য যে কুইজটি আমরা দেখতে পাচ্ছি সেটি বলা হচ্ছে কেন্দ্র থেকে লম্বভাবে ভূপৃষ্ঠের উপরিস্থ বিন্দুকে কি বলা হয়। অর্থাৎ ভূমিকম্পের সৃষ্টির ফলে কেন্দ্র থেকে লম্বভাবে, ধরো এটি একটি স্থান এবং এই স্থানে এই অংশে আমরা দেখতে পেরেছি ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, যেটিকে আমরা বলছি কেন্দ্র। এই অংশ থেকে ঠিক লম্বভাবে উপরের দিকে এই অংশটিকে আমরা কি বলবো। তো তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানিয়ে দাও এই অংশটিকে কি বলবো। তো কেন্দ্র থেকে লম্বভাবে ভূপৃষ্ঠের উপরিস্থ বিন্দুকে আমরা কি ফোকাস বলবো, গ্রাফ বলবো, কন্ট্রোল লাইন বলবো নাকি এপিসেন্টার বলবো। তো তোমরা আশা করছি কমেন্ট সেকশন উত্তরটি জানিয়ে দিয়েছো। 3, 2, 1 উত্তরটি হচ্ছে এপিসেন্টার। এবং এই অংশটিকে আমরা বলি ফোকাস এবং এই অংশটিকে বলি এপিসেন্টার। তো বন্ধুরা, আমরা এই পুরো ক্লাসটি সম্পর্কে জানলাম এবং ভূমিকম্প কারণ কি কি হতে পারে, এর ফলাফলটি কি হতে পারে সেটি সম্পর্কে জানলাম, একটি থিওরি সম্পর্কে পড়লাম, ভূমিকম্প কি সেটির আবিধানিক সংজ্ঞা সম্পর্কে জানলাম। তো আশা করছি এরপর ভূমিকম্প সম্পর্কে তুমি যখন শুনবে বা জানবে তোমার মাথার মধ্যে কিন্তু এই তথ্যগুলো খেলা করবে। এবং আমরা যখনই এই ধরনের তথ্যগুলো নিয়ে একটু রিকল করব, সব কিছুর সাথে রিলেট করার চেষ্টা করব, তখন পড়ালেখা কিন্তু আমাদের কাছে আরও সহজ হয়ে উঠবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আমি আল রাব্বি সিমেন্স 10 মিনিট স্কুলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি এখানে। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।